আমি খেলোয়াড় হিসেবে খুবই পিছিয়ে পড়া মানুষ, 12 নম্বর 13 নম্বর বলতে পারেন। শুধুমাত্র আমার নিজস্ব ব্যাট থাকার কারণে, বল থাকার কারণে আমি আগে নামতাম, ক্যাপ্টেন্সি করতাম। এবং আমি যে ক্যাপ্টেন্সি করব এই জন্য আমার দলের প্লেয়ারদের যে টিফিন টাইমে যে খাওয়াতে হবে সেজন্য আমার বাবা আমাকে আলাদা করে টাকা দিতেন। দারুণ দারুণ ব্যাপার। ভালোবাসায় তো ভৌগোলিক দূরত্বটা তো মনের দূরত্ব তৈরি করতে পারে না। যদি দিন শেষে দুমুঠো ডাল ভাত খাই, সেটিও বাবা মায়ের সঙ্গে প্লেটে বসে ভাগাভাগি করে খাওয়ার সুযোগটা, অনেক 5 স্টারে খাওয়া দাওয়ার আয়োজন থাকতো। আমি না খেতে বসে আমার কাঁটা চামচে খাবার উঠতো না, যে আমার বাবা মা কী খাচ্ছে আমি জানি না। পৃথিবীতে অনেক খারাপ পুরুষ আছে, কিন্তু একটিও খারাপ বাবা নেই। আমার মনে হয় না এমন কোনো বাবা মা পৃথিবীতে আছেন যারা মানে সন্তানের সাধ্যের বাইরে কোনো চাওয়া প্রকাশ করে। বাবা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন, যেভাবে বড় করেছেন, আমি এই জায়গাটা আমি পারি না। আমি বাবা হিসেবে এখনও আমি পিছিয়ে আছি। আসসালামু আলাইকুম। গাল গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণত বাবা মা নিয়ে কথা বলি। এ কারণে কথা বলি, আমাদের গল্প কিংবা গাল গল্প কোথাও বাবা মায়ের গল্পের ভিড় নেই, মোটামুটি একটা ফাঁকা জায়গা। অথচ এই জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি কথা হওয়ার কথা ছিল। তো আমরা এই আয়োজনটা করেছি মূলত সন্তানদের জন্য, যারা তাদের বাবা মাকে নিয়ে কথা বলবেন। আমরা আর এত বর্ণনা না গিয়ে আমরা সরাসরি কথায় চলে যাচ্ছি। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন একজন লেখক, একজন উপস্থাপক এবং একজন সাংস্কৃতিক সরব কর্মী, রনি রেজা। ভালো আছেন? জি, খুব ভালো আছি। সাধারণত আপনি জানতে পেরেছেন যে আমাদের এখানে মূলত বাবা মা নিয়ে আমরা কথা বলি, এর বাইরে আমরা কথাবার্তা বলি না বললেই চলে আর কি। তো আমরা জানতে চাই যে আপনি আপনার বাবা মায়ের মানে কততম সন্তান? আমি প্রথম সন্তান। প্রথম সন্তান মানে বড় সন্তান? বড় সন্তান। বড় ছেলে? জি, বড় ছেলে। আমরা 3 ভাই বোন, 2 ভাই 1 বোন। 3 জনের মধ্যেই আমি বড়। আপনার যে আর ছোট দুইজন? আমার ইমিডিয়েট ছোট আমার বোন সরকারি চাকরি করে এবং তার বিয়ে হয়েছে, সংসার আছে। এরপরে ছোট ভাই, সে গ্রামেই কলেজে পড়াশোনা করছে। আর আপনি পেশাগত জায়গা থেকে? আমি পেশাগত জায়গা থেকে সাংবাদিকতা করি। RTV, ভোরের পাতা এবং যমুনা নিউজ সহ বিভিন্ন জায়গায় কাজ করেছি। সর্বশেষ ডেইলি বাংলাদেশ নামক একটি পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেছি 4.5 বছর। এখন মোহনা টেলিভিশন এবং গ্রিন টিভিতে পলিটিক্যাল টক শো অ্যাঙ্করিং করছি। বাহ! আপনার বাবা মা তো বেঁচে আছেন? জি, দুজনই বেঁচে আছেন এবং আমার সঙ্গেই আছেন, ঢাকাতেই থাকেন। আমরা জানতে পেরেছি যে আপনি হেলিকপ্টারের বিজনেসও করতেন। এই ব্যাপারটা একটু বলবেন? হ্যাঁ, এটা পার্টনারশিপ, একটি ক্ষুদ্র অংশ রয়েছে আমার হেলিকপ্টার বিজনেসের সঙ্গে। এটা বলার এই কারণ যে আপনি আপনার বাবা মাকে হেলিকপ্টারে উঠিয়েছিলেন শখের জায়গা থেকে, এটা বলবেন, একটু ব্যাখ্যা চাচ্ছেন? আচ্ছা, যদি বলি আয়োজনটা যেহেতু বাবা মা কেন্দ্রিক, আমি বলি হেলিকপ্টার বিজনেসটা যখন শুরু করলাম, আমরা পার্টনারশিপ শুরু করি, খুবই ক্ষুদ্র একটি অংশ রয়েছে আমার সেখানে। তো বিজনেসটা শুরু করবার পরেই আমার প্রথম আকাঙ্ক্ষা ছিল যে আমি উঠবার আগেই আমার বাবা মাকে হেলিকপ্টার কীভাবে চড়ানো যায়, সেজন্য আমি প্রথমেই আমাদের গ্রামে পাঠিয়ে দিলাম হেলিকপ্টার আমার বাবা মাকে আনার জন্য। তো হেলিকপ্টার গিয়ে নিয়ে আসলো এবং আমি কিন্তু যাইনি সঙ্গে, যে আমি চেয়েছি যেহেতু আমার বাবা মা এখন গ্রামে রয়েছেন, যে তারা আগে উঠুক, তারা উঠে ঢাকাতে আসুক, এরপরে আমি উঠবো। তো এরপরে তো অসংখ্যবার ওঠা হয়েছে, তো এই ইচ্ছাটা পূরণ হয়েছে। এবং আমি বাবা মা কেন্দ্রিক যে শখের জায়গা, এই জায়গাটা আমার এরকম যে ছোটবেলা থেকেই সৃষ্টিকর্তার কাছে চাওয়া ছিল যে যদি মানে আমি কিছু হই বা বড় কোনো জায়গায় যাই বা বড় কোনো প্রাপ্তি আমার জীবনে ঘটে, সেটি যেন আমার বাবা মায়ের জীবিত থাকতে ঘটে, যে সেটির যে উপযোগিতা বা সেটি আমার বাবা মায়ের কল্যাণে বা তাদের সেবায় কিছুটা আমি কাজে লাগাতে পারি। কারণ আমি প্রচুর মানুষের সঙ্গে মিশি ছোটোবেলা থেকে, যত সফল মানুষের সঙ্গে, সেটা হোক পার্থিব অপার্থিব, যে কোনো সফল মানুষের সঙ্গে মিশলে দিন শেষে তাদের একটি আকাঙ্ক্ষার জায়গা আমি লক্ষ্য করতাম, যে তারা বলতো যে এক সময় আমি না খেয়ে থেকেছি, ক্ষুধা সহ্য করেছি, পরবর্তীতে যখন আমার অনেক সম্পদ হয়েছে, টাকা হয়েছে,
খাবারের মানুষের অভাব নেই, কিন্তু তখন আমার বাবা মা ছিল না। তো আমি এই জায়গাটায় ছোটোবেলা থেকে সচেতন ছিলাম, স্রষ্টার কাছে চাইতাম যে আমাকে ন্যূনতম যতটুকুন দেওয়া হয় যেন আমার বাবা মা থাকতে দেওয়া হয়, এবং আমার মনে হয় আমি সেটি পেয়েছি। আমি আমার জীবনের প্রতি খুবই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। তো আপনি যখন আপনার বাবা মাকে নিয়ে আসার জন্য হেলিকপ্টার পাঠালেন, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গোপালগঞ্জের মুকসুদপুরে, গোপালগঞ্জের মুন্সিপাল ওখানে। মহারাজপুর গ্রাম। আচ্ছা, ওখানে গ্রামে একদম গ্রাম। একদম গ্রামে, আমাদের বাড়ির পাশে যে বড় একটি মাঠ রয়েছে, কালীতলা মাঠ, সেই ওই মাঠে? মাঠে ওই মাঠে? নামানো হলো। হ্যাঁ, তো এই যে গ্রামে হেলিকপ্টার গেল আপনার বাবা মাকে নিয়ে আসার জন্য, তো গ্রামের মানুষের হ্যাঁ, ব্যাপক উৎসাহ ছিল, এবং এটি ইতিহাস সৃষ্টিকারী বলা যায় আমাদের অঞ্চলে, আমাদের উপজেলার মধ্যে। লোকমুখে শোনা যে এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি একবার গিয়েছিলেন ওই অঞ্চলে একটি অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টার নিয়ে। এরপরে প্রথম কোনো ব্যক্তি প্রাইভেট হেলিকপ্টার নিয়ে যায়, তিনি হলাম আমি। আমার বাবা মাকে আনার জন্য পাঠানো আর কি। এরপরে আমি নিজেও নিয়ে গিয়েছি একাধিকবার। তো এটি ইতিহাস তো সৃষ্টিকারী। বাবা মাকে নিয়ে হেলিকপ্টার নিয়ে আসা বাবা মায়ের অনুভূতিটা আর কি। এটা তো নিঃসন্দেহে দারুণ অনুভূতি। এখানে কয়েকটি ব্যাপার কাজ করে। প্রথমত, হেলিকপ্টার একটি বড় ব্যাপার, যেহেতু আমাদের দেশে এটি অ্যাভেলেবল ঘটনা না। আমরা ছোটোবেলায় মানে হেলিকপ্টারের আওয়াজ শুনলে দৌড়ে রাস্তায় আসতাম, যে দূর থেকে একটু পাখির মতো যতটুকুন দেখা যায় সেই হেলিকপ্টারে চড়া, এটি একটি ভিন্ন অনুভূতি। একই সঙ্গে এটি কিন্তু একটি বাবা মায়ের জন্য মানে আনন্দাশ্রু তৈরি করে, যে আমার সন্তান নের পাঠানো হেলিকপ্টারে আমি যাচ্ছি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশযোগ্য নয়। এটি আমার বাবা মায়ের ফেস রিড করেই আমি বুঝতে পেরেছি। আমরা আরেকটা ব্যাপার জানতে চাই যে আপনি কি বিবাহিত? হ্যাঁ, সন্তান আছে? সন্তান আছে। ছেলে না মেয়ে? দুজন ছেলে সন্তান। ছেলেদের কে এই গল্প নিশ্চয়ই বলবেন, এবং তারা যখন তার দাদাবাড়িতে যাবে, তারা তো রীতিমতো এই রূপকথার গল্প। এটা আসলেই আমরা যারা গ্রাম থেকে এসেছি, আমাদের কাছে এটা রূপকথার গল্প। তো এই রূপকথার গল্প যখন তারা শুনবে, তারাও তো ভাবতে পারে যে মানে এখন যখন বড় হবে আর কি, আস্তে আস্তে, তখন তো তারা ভাবতে পারে যে আমার বাবার হেলিকপ্টারে আমরা উঠবো। এটা ভাবতে পারে না? না, সে স্বপ্ন পূরণ হয়েছে। আমার সেটাও স্ত্রী, করেছেন, আমার সন্তানদের সন্তানদের। তুলেছি। এবং আমার বাবা মা যে ফ্লাইটে আসে, ওই ফ্লাইটে আমার বড় সন্তানও এসেছিল। ওর বয়স তখন 1 বছর। পরের দিন ওর জন্মদিন ছিল। ওরা ওই উপলক্ষে গ্রামে পাঠিয়ে তারপরে হচ্ছে হেলিকপ্টার করে বাবা মায়ের সঙ্গে আবার ঢাকাতে আনা। এই বিষয়টা নিয়ে কেন কথা বললাম, কারণ হচ্ছে যে উন্নত বিশ্বে কিংবা মানে সমাজের তথাকথিত যে একদম মানে উপরের স্তর বলে আমরা বলি আর কি, যাদের অঢেল টাকা পয়সা থাকে, তারা চাইলেই অনেক শখ আহ্লাদ পূরণ করতে পারে। কিন্তু যারা গ্রাম ফসল থেকে আসে, তারা কিন্তু এটা একটা অলীক স্বপ্ন। আর এটাকে যখন বাবা মাকে দিয়ে মানে এটা স্পর্শের জায়গায় নিয়ে যাওয়া হয়, এই স্বপ্নটা, এটা কিন্তু রীতিমতো একটা বিস্ময় আর কি। তো আমরা মূলত এখানে যে কথা বলি বাবা মাকে নিয়ে, বাবা মায়ের অবদান, বাবা মা কে নিয়ে আবেগ, সমস্ত কিছু নিয়ে, কিন্তু বাবা মায়ের প্রাপ্তির জায়গায় আমরা আসলে একটা নতুন কথা শুনলাম আপনার মাধ্যমে। আপনার বাবা পেশায় কি করে? আমার বাবা ব্যবসায়ী ছিলেন, এখন কিছু করছেন না। আমরা একসঙ্গে আছি। বাবা মায়ের সাথে এখন কি একসঙ্গেই থাকেন? একসঙ্গেই। এই যে স্বপ্নটা পূরণ হইলো আর কি, যে বাবা মাকে নিয়ে আপনি এটা করলেন, বাবা মাকে নিয়ে আর কি কি স্বপ্ন আপনার আছে যেটা আপনি চান যে পূরণ করতে? আচ্ছা, আমার নির্দিষ্ট কোনো চাওয়া সেভাবে নেই। যেমন এই যে হেলিকপ্টারে আনা, এটিও তো মানে স্বপ্নের মধ্যে ছিল না। আমার স্বপ্ন সবসময়ের জন্য, আমি যেটা আগেই বলেছি, যে আমার যতটুকুন সাধ্যের মধ্যে যেন আমার সুখটা আমি আমার বাবা মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারি। এবং সেই জায়গা থেকেই আমার মা সারা জীবন গ্রামে থেকেছেন। তিনি আমার বাবা যখন ব্যবসায়িক সূত্রে তার ঢাকায় অবস্থান করতে হতো, তখনও আমার মা গ্রাম ছেড়ে আসেননি। কিন্তু আমার মনে হয়েছে যে যদি দিন শেষে দুমুঠো ডাল ভাত খাই, সেটিও বাবা মায়ের সঙ্গে
প্লেটে বসে ভাগাভাগি করে খাওয়ার সুযোগটা, এবং সেটি পারছি আমার বাবা মাকে নিয়ে। আমি যখন ব্যাচেলর ছিলাম, এরপরে ম্যারিড লাইফে এসে যখন আমি অ্যাপার্টমেন্ট বাসা নেই, তখন একসঙ্গে করে এক গাড়িতে করেই আমার স্ত্রী বাবা মাকে সহ শহরে এসেছি। এটি পারছি, এবং আমার অতটুকুনি চাওয়া, সেটি অনেক বড় কিছু ঘটতে হবে বা যে ক্ষুদ্র আকারেই হোক না কেন, যে সুখটা যেন বাবা মায়ের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি। আপনি যে কথাটা বললেন যে আপনার বাবা মাকে নিয়ে আসছেন, আপনি একসাথে আপনাদের জীবনযাপন চলছে এবং প্রতিদিন বাইরে বের হয়ে তারপর বাইরে বের হওয়ার সময় বাবা মাকে দেখছেন, আবার ঘরে ফিরে বাবা মাকে দেখছেন, এইটাও কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ নিঃসন্দেহে। আমরা যারা গ্রাম থেকে এসেছি, আমাদের বাবা মা এরা ঢাকায় আসতে চায় না। আমি আমার বাবা মাকে কয়েকবার চেষ্টা করেছি, ওনারা একদিন থাকার পর ওনাদের দম বন্ধ লাগে এবং তারা চলে যাবে। এবং আমার মতো এরকম অভাগা আমাদের ঢাকা শহরে বা শহুরে এলাকায় অনেকেই আছে যে বাবা মাকে আনতে চায় কিন্তু তারা গ্রাম ছেড়ে আসবে না। সেই ক্ষেত্রে আপনি তো এইটাও একটা অনেক বড় কাজ করে ফেলেছেন, যে এটা আমার প্রাপ্তি। আমার বাবা মা নিঃসন্দেহে স্যাক্রিফাইস করেছেন। আমি বললাম, আমার মা কিন্তু আসেননি কখনো গ্রাম ছেড়ে, কিন্তু তিনি আমার জন্য, আমার চাওয়ার জন্য, বা তারও হয়তো একই সঙ্গেই থাকাটা ভালো লাগা কাজ করে। অন্যদিকে তার দমবন্ধ অবস্থা নিশ্চয়ই লাগে। গ্রামে যে খোলা আকাশের নিচে যেভাবে তিনি চলাফেরা করতে পারেন, সেটি তো এই শহুরে বন্দি জীবনে সম্ভব নয়। এই জায়গাটায় তিনিও কিন্তু স্যাক্রিফাইস করেছেন। এটি আমি আমার প্রাপ্তি হিসেবে দেখছি। আমাদের একটা বড় অংশ, এটা অসম্ভব ব্যাপার যে যারা মফস্বল বা গ্রাম থেকে এসেছি তাদের পুনরায় ঢাকার বা এই যে আমাদের যে শহুরে জীবন, এটার সাথে বাবা মায়ের সাথে একত্রে যে যৌথ জীবন, এটা কিন্তু খুবই কম সংখ্যায় আমরা একদম যে যারা একত্রে থাকতে পারেন। এই সংখ্যাটাই আপনারা যারা ভাগ্যবান, যারা বাবা মাকে গ্রাম থেকে নিয়ে এসে একত্রে থাকতে পারছেন। সেক্ষেত্রে নানান জটিলতা থাকে, যারা সামর্থ্য আছে কিন্তু তারপরেও বাবা মাকে নিয়ে তাদের একত্রে থাকে না, তাদের প্রতি আপনার কি মেসেজ আছে? মেসেজ বলতে কি, এইখানে প্রত্যেকেরই তো নিজস্ব একটা হিসাব থাকে, নিজস্ব একটা চাওয়া থাকে। সব চাওয়া পূরণও হয় না। আমি এই জায়গাটায় নিশ্চয়ই ভাগ্যবান হিসেবে নিজেকে দাবি করি যে আমার চাওয়া পূরণ হয়েছে, এবং বাবা মাও স্যাক্রিফাইস করেছেন। যদি আমার জায়গায় আমার চাওয়াটা ছিল, আমার বাবা মা রাজি নাও হতে পারতেন, বা অন্যান্য কারণে হয়তো সম্ভব হতো না, তখন তো দ্বিতীয় থিওরিতে যেতে হবে, যেটা হচ্ছে মানে ভালোবাসায় তো স্থানীয় বিষয় নয়, এবং ভালোবাসায় তো ভৌগোলিক দূরত্বটা তো মনের দূরত্ব তৈরি করতে পারে না। তখন যেমন আমি ব্যাচেলর যখন ছিলাম, ঢাকায় একাই থাকতাম, আমার মনে পড়ে আমি যেহেতু রিপোর্টিংয়ে ছিলাম, অনেক বড় বড় প্রোগ্রামে দাওয়াত পেতাম, অনেক 5 স্টারে খাওয়া দাওয়ার আয়োজন থাকতো। আমি না খেতে বসে আমার কাঁটা চামচে খাবার উঠতো না, যে আমার বাবা মা কী খাচ্ছে আমি জানি না। আমি ওই মুহূর্তে সম্ভব হলে একটি ফোন করে শুনতাম তোমরা খেয়েছো কি না, বা কী খেয়েছে। একটা সন্তুষ্টমূলক জবাব জানার পরে হয়তো আমি খাওয়াটায় স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতাম। তো এই ভালো লাগা, ভালোবাসা, ভৌগোলিক দূরত্বটাও দূর করা সম্ভব হয় এটি বোঝাপড়ার ভেতরে। এবং আমি মনে করি না যে ভালোবাসার প্রকাশের জন্য খুব বেশি কিছু দরকার আছে। একটি বিজ্ঞাপনের একটি লাইন আমি খুব মানে জীবনে মনে রাখি, সেটি হচ্ছে সাধ্যের মধ্যে সবটুকু সুখ। তো আমরা সাধ্যের মধ্যে যদি সুখ নির্মাণ করতে পারি, তাহলে আমার মনে হয় না খুব বেশি জটিলতা থাকে। আরেকটা ব্যাপার জানতে চাই আপনার কাছে। যেহেতু আপনি বাবা মায়ের ব্যাপারে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একজন সন্তান, এই কারণে আমরা যারা বাবা মায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে পারি না, আমাদের জানার জায়গা জিজ্ঞাসার ব্যাপারটা আছে তো, তাই না? আমার ব্যাপার হচ্ছে যে যাদের সামর্থ্য আছে কিন্তু তারা তাদের বাবা মায়েরা চান যে আমাদের আসলে দেখার কেউ নাই, আমরা যদি আমাদের সন্তানদের সঙ্গে থাকতে পারতাম। মানে যেসব বাবা মায়েরা সন্তানদের সঙ্গে থাকতে চান, আমাদের একটা অংশ হচ্ছে যে চান না তারা গ্রাম ছেড়ে আসতে, কিন্তু যারা চান তারা থাকতে পারেন না। তারা কিন্তু অভিযোগও করে না, কিন্তু ইদানিং আমরা দেখি যে কিছু কিছু অভিযোগের
চিত্র আমরা দেখতে পাই। তো এই ব্যাপারটা কি আপনার চোখে পড়ে? না, অবশ্যই চোখে পড়ে সামাজিক মানুষ হিসেবে, এবং যেহেতু পেশাটা হচ্ছে সাংবাদিকতা, আরও বেশি সংবাদগুলো সামনে আসে। তো এই জায়গাটা অবশ্যই দুঃখজনক। এর মধ্যে তো সবার সামর্থ্য কুলায় না, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে বাবা মায়ের চাওয়া। আপনি নিশ্চয়ই সচেতন মানুষ হিসেবে আপনারও এই জায়গাটায় একমত হবেন যে বাবা মা, আমরা একটি কথা মাঝে মধ্যে শুনি না যে পৃথিবীতে অনেক খারাপ পুরুষ আছে কিন্তু একটিও খারাপ বাবা নেই। তো তিনি ব্যক্তি ভালো মন্দ আপনি আমি অনেক কিছু হতে পারি, কিন্তু বাবা মা যখন, তখন কিন্তু আমরা সন্তানের কাছে সর্বোচ্চ ভালো মানুষ। এবং দেখবেন বাবা মার কিন্তু সন্তানদের প্রতি কোনো অভিযোগ থাকে না, কোনো চাওয়ার প্রকাশ থাকে না। তারা অনেক কিছু চেপে যায়, এবং আমার মনে হয় না এমন কোনো বাবা মা পৃথিবীতে আছেন যারা মানে সন্তানের সাধ্যের বাইরে কোনো চাওয়া প্রকাশ করেন। ভেতরে থাকলেও সেটা গিলে ফেলেন তারা। তো যদি কিছু প্রকাশ করে থাকেন, আমার মনে হয় সন্তানদের উচিত, এবং এটি মানে আনন্দ চিত্তে গ্রহণ করা উচিত যে এটি তার জন্য অনেক বড় সুযোগ যে তার বাবা মা চেয়েছেন। রনি ভাই, আমরা আপনাকে আরেকটা ব্যাপারে কথা বলতে চাই, আরেকটা বিষয় আপনার সঙ্গে। সেটা হচ্ছে যে আপনার সন্তান বড় হচ্ছে, তাদের যে আপনি বড় করছেন, আপনি সন্তান হিসেবে আদর্শবান। আপনি সন্তান হিসেবে আদর্শবান, এটা আপনার কথাবার্তা আমরা বুঝতে পারি। তো আপনার বাবা হিসেবে আপনি মানে আপনার সন্তানদের কাছে কেমন বলে মনে করেন? আচ্ছা, আপনি চমৎকার একটি জায়গায় এসেছেন যে একটি হচ্ছে আমি সন্তান, আরেকটি হচ্ছে আমি এখন বাবা। দুটি ভূমিকাই আমি দেখেছি এই জায়গাটায়। আমি মনে করি আমার একটু আমি ব্যাকগ্রাউন্ড বলি, মানে এই বাবাদের প্রতি, আমার বাবা মায়ের প্রতি যে করণীয় সেটি বললাম, কিন্তু বাবা মায়ের থেকেও তো এই বাবা মা কীভাবে আমাকে গড়ে তুলেছে এটি একটু বলি। এরপর আমি আমার সন্তানদের ক্ষেত্রে কতটুকু রোল প্লে করি সেটি বলছি। আমি ওই সন্তান, আমার বাবা স্বশিক্ষিত মানুষ, গ্রামে আমরা বেড়ে উঠেছি, কিন্তু গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের থেকে যারা উচ্চ শ্রেণীর যারা রয়েছে গ্রামে, তাদের সন্তানরাও আমার সঙ্গে খেলাধুলা যখন করতো, আমরা যখন মাঠে খেলাধুলা করতাম, দেখতাম প্রত্যেকের একটি চোখ থাকতো রাস্তার দিকে, যে কার বড় ভাই বা বাবা বা গার্ডিয়ান কেউ চলে আসছে, তার লুকিয়ে পড়তে হবে। একমাত্র আমি ছিলাম বৈধ প্লেয়ার, যে বাবা মা গার্ডিয়ান দেখে লুকাতাম না, বরং আমার বাবা খেলার জন্য আলাদা করে আমাকে ব্যাট কিনে দিত, বল কিনে দিত। এবং আমি খেলোয়াড় হিসেবে খুবই পিছিয়ে পড়া মানুষ, 12 নম্বর 13 নম্বর বলতে পারেন। শুধুমাত্র আমার নিজস্ব ব্যাট থাকার কারণে, বল থাকার কারণে আমি আগে নামতাম, ক্যাপ্টেন্সি করতাম। এবং আমি যে ক্যাপ্টেন্সি করব এই জন্য আমার দলের প্লেয়ারদের যে টিফিন টাইমে যে খাওয়াতে হবে, সেজন্য আমার বাবা আমাকে আলাদা করে টাকা দিতেন। দারুণ, দারুণ ব্যাপার। এবং আমি গ্রামের ওই জায়গাটা আমার অবস্থান, আমি নিজেও সচেতনভাবে চলার চেষ্টা করেছি ছোটবেলা থেকে। আমি কারো একটি গাছে কখনো ঢিল ছুঁড়িনি যে মানুষ মন্দ বলবে। এই বোধটা আমার যখন কিন্ডারগার্টেনে পড়ি তখন থেকে আমার ছিল। এবং আমার বাবা মায়ের কাছে কখনো আমার নামে কোনো অভিযোগ যায়নি, একটি অভিযোগও না। এবং আমাদের গ্রামের যে কোনো সন্তানদের প্রতি তার বাবা মায়ের একটা নির্দেশনা স্পষ্ট ছিল যে রনির সঙ্গে মিশলে 7 খুন মাপ। এই জায়গাটা আমার ছিল। এবং যেহেতু আমাদের অঞ্চলে হিন্দুর সংখ্যাও অনেক, আমরা হিন্দু মুসলিম মিলেমিশে চলি। পুজোর সময় আমরা পুজো দেখতে যেতাম, মেলায় যেতাম। তো অন্য অন্য মুসলিম পরিবারের সন্তানদের প্রতি এটি নিষেধাজ্ঞা ছিল। ফলে তারা বলতো যে আজকে রনির সঙ্গে রনির বাড়িতে থাকবো, এটি বললে আর কোনো বাধা থাকতো না। এরপরে এসে আমরা পুজো দেখতে যেতাম, অনেক রাতে এসে আমার বাড়িতে আমার বিছানায় সব বন্ধুদের নিয়ে ঘুমিয়ে থাকতাম। মা ডাল ডিম যা পারতো এর মধ্যে রান্না করে রাখতেন, ওগুলো আমরা খেয়ে ঘুমিয়ে পড়তাম। যেহেতু এরকম একজন বাবার বা এবং মায়ের সন্তান, যে পরিবেশে আপনি বেড়ে উঠেছেন, যে দারুণ একটা মুক্তমনা একটা পরিবেশ, স্বাভাবিকভাবে আপনার সন্তানরাও একটা দারুণ পরিবেশ পাবে। চেষ্টা করছি, এটি আমি বলতে চাচ্ছিলাম, এই কারণে রিলেটটা করলাম যে
আমি কিছু কিছু জায়গায় খেই হারিয়ে ফেলি। যেমন আমাদের যদি বলি আগের তুলনায় এখন তো আমাদের মানে আমার বাবার যে সাধ্য ছিল তার মধ্যে সর্বোচ্চ ভালোবাসাটুকুন দিয়েছেন। এখন কিন্তু যদি বলি সময়ের প্রেক্ষাপটে এখনকার বাবারা একটু বেশি সচেতন। এখনকার বাবারা সন্তানদের কোনো ইচ্ছা অপূরণ রাখার চেষ্টা করেন না। আমরা যেখানে দেখেছি ছোটোবেলায়, যদিও আমার বেলায় এটি একেবারেই ঘটেনি, কিন্তু বন্ধুদের আশপাশে দেখতাম যে একটি চকলেটের জন্য অনেক মার খেতে হয়েছে বাবাদের কাছে, এটা হতো। কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন যে যার একেবারে ন্যূনতম উপার্জন সেও তার সন্তানের জন্য অনেক কিছু করার চেষ্টা করে। এই বোধের পরিবর্তনটা ঘটেছে এখন। তো এই সময় এসেও আমি সচেতনভাবে চেষ্টা করি আমার সন্তানকে সর্বোচ্চটা, ওর কোনো চাওয়া, সুপার শপে গেলে ও কোনো কিছু ধরছে সেটি আমি রেখে আসার চেষ্টা করি না। এরপরেও আমার কাছে মনে হয় যে আমি আমার বাবার সঙ্গে পারি না। আমার বাবা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন, যেভাবে বড় করেছেন, আমি এই জায়গাটা আমি পারি না। আমি বাবা হিসেবে এখনও আমি পিছিয়ে আছি। আমরা আপনার কাছে একটু ভিন্ন রকম অনুভূতির কথা শুনলাম। সাধারণত আমরা এই ধরনের কথা খুব কম শোনার সৌভাগ্য হয়। আপনাকে ধন্যবাদ, ভাল লাগলো খুব কথা বলে। নতুন কেমন যেন একটা নতুন একটা অভিজ্ঞতা হলো আর কি, যে বাবা মা মানে বাবা মায়ের প্রতি সন্তান কিংবা সন্তানের প্রতি বাবা মায়ের যে ব্যাপারটা। দর্শক, আমরা সাধারণত বাবা মাকে নিয়ে এমন মানে হারানোর কথা বেশি শুনি স্বাভাবিকভাবেই, এবং সেগুলো নিয়ে আমাদের মন খারাপ হয়, আমাদের মন ভারী হয়ে আসে। কিন্তু আমরা আজকে যে কথাগুলো আমরা শুনলাম সাংবাদিক এবং লেখক উপস্থাপক রনি রেজার কাছে, তিনি দেখেন যে তিনি কথা বললেন তার বাবা মায়ের তার প্রতি যে দারুণ একটা নিয়ন্ত্রিত স্বাধীনতা একটা ব্যাপার আছে, কিন্তু নিয়ন্ত্রিত স্বাধীনতা মানে স্বাধীন, আবার সেটাও নিয়ন্ত্রণ, সেটা সৌন্দর্য অন্যরকম। এই যে দারুণ একটা দিকের তিনি সন্ধান দিলেন। আপনারা যদি বাবা মা হয়ে থাকেন, আপনাদের সন্তানদের সঙ্গে এই প্র্যাকটিসে যেতে পারেন, তাহলে আপনার সন্তানটি ওনার মতো আপনাকেও নিয়ে এরকম কোথাও না কোথাও, সেটা ক্যামেরার ফ্রেমের ভেতরে হোক আর ফ্রেমের বাইরে হোক, বলবে। আপনি জানতে পারবেন, জেনে আনন্দিত হবেন। এবং আমি নিশ্চিত যে রনি ভাই যে কথাগুলো বললেন, তার বাবা মা সম্পর্কে যে কৃতজ্ঞতা বোধটা তিনি জানালেন, ওনার বাবা মা যদি এটা মানে ভুল করেও দেখেন, ভীষণ আনন্দিত হবেন। তো আপনাদের যদি আপনাদের বাবা মাকে নিয়ে কথা বলতে ইচ্ছে করে, আপনারা আমাদেরকে নক করবেন। আমরা যে কারো বাবা মায়ের কথা শুনতে চাই, কারণ পৃথিবীর প্রতিটা বাবা মায়ের প্রতি যে সন্তানদের যে অনুভূতি, সব আবেগ আসলে মূলত এক রঙের। আপনাকে আমাদের আয়োজনে স্বাগত জানাই। আসুন, কথা বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের বাবা মা ভালো থাকুক। আল্লাহ হাফেজ।